ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হয়ে 242 আরোহীর সবাই নিহত। নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের শোকবার্তা। আজ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। তারেক রহমানের সাথে বৈঠক কাল। বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ রিজভির। 3 বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য। চামড়ার ভালো দাম পেতে কাঁচা চামড়া রপ্তানির পরামর্শ অর্থনীতিবিদদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোকবার্তা পাঠান বাংলাদেশের সরকার প্রধান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। শোকবার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের জনগণ ও সরকারের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ পাশে আছে। লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান বৃহস্পতিবার বিকেলে ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা 242 জন যাত্রীর সকলেই নিহত হন। আগামীকাল লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠককে বাংলাদেশের আগামী রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন সহ দেশের চলমান সব ধরনের বিষয় প্রাধান্য পাবে এই বৈঠকে। বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাতের পর প্রেস সচিব এই তথ্য জানান। টানা 30 মিনিট ধরে একান্ত বৈঠকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। লন্ডনে সেন্ট জেমস প্যালেসে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এই পুরস্কার তুলে দেবেন। এছাড়াও সফরে ওয়েস্টমিনিস্টার হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলের সাথে বৈঠক করবেন ডক্টর ইউনূস। লন্ডন সময় শুক্রবার সকাল 9টা থেকে 11টার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হবে প্রধান উপদেষ্টার হোটেল ডরচেস্টারে। মিটিংটা খুবই ইম্পর্টেন্ট। এই মিটিংয়ে আমরা আশা করছি যে তারা আমরা এখানে আসলে কি এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এবং তারা সব কিছুই আলাপ করবেন। কেননা একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সব কিছু নিয়ে আলোচনা করবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। রিজভীর অভিযোগ, আওয়ামী নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকটি বর্তমান বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, টাকা পাচার করে বিভিন্ন দেশে আরাম-আয়েশে বসবাস করছে আওয়ামী লীগের অনেক নেতা। তাদের বিচার হওয়া জরুরি বলে মনে করেন তিনি। আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনাদিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকের বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুক্রবারের বৈঠক সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমাতে বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাজনৈতিক নেতাদের। তাদের বৈঠকে নির্বাচন, সংস্কার ও বিচারের বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ পাওয়া যাবে বলে মনে করেন তারা। তবে বৈঠক ফলপ্রসূ না হলে দেশের রাজনৈতিক বাতাসে একটি বড় ধরনের অস্বস্তি তৈরি হবে বলেও আশঙ্কা তাদের। আহমেদ সারোয়ারের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর সর্বসম্মতিতে 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার নিয়ে শুরু হয় সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা। এর মধ্যে নির্বাচন ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কিছুটা দূরত্ব তৈরি হয় বিএনপি ও সমমনা দলগুলোর সাথে, বিশেষ করে নির্বাচনের তারিখ নিয়ে। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এমন প্রেক্ষাপটে শুক্রবারে লন্ডনের বৈঠক নিয়ে আগ্রহ আছে জনগণ ও রাজনৈতিক দলগুলোর। প্রধানত মিটিংটা সরকার প্রধানের আগ্রহে সভাটা হচ্ছে, সেই জায়গা থেকে নিশ্চয়ই বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন সাথে তার যখন 1-to-1 কথা হবে তখন নিশ্চয়ই তিনি বেশ কিছু বিষয় হয়তো অফার করবেন আমার ধারণা। সংস্কারের ব্যাপারে, বিচারের ব্যাপারে, নির্বাচন সহ সামগ্রিক গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে
হয়তো আলাপ আলোচনা হবে। যেহেতু নির্দিষ্ট কোনো এজেন্ডা নাই, ফলে যে কোনো বিষয় তো হয়তো আলোচনার সুযোগ আছে। আর যেহেতু প্রায় 2 ঘন্টার সময়, তো একটা মন খুলে প্রাণ খুলে আলাপ আলোচনার জন্য এটা অনেক লম্বা সময় সে অর্থে। সেদিকটা আমি মনে করি আলোচনার মধ্য দিয়ে এটা অনেকটা নির্ভর করে সরকার প্রধানের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে, তাদের পলিটিক্যাল উইলের উপরে। তিনি যদি বিএনপি বা বিরোধী দলকে আস্থা নিতে চান, আমি মনে করি তাহলে তিনি কীভাবে সমাধান হতে পারে নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে যেটা সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে, এটা কাটিয়ে উঠবার ক্ষেত্রে আমার ধারণা যে সেখানে আলাপ আলোচনা হবে। স্টেলমেটটা বেরিয়ে আসার ক্ষেত্রে আগামীকাল মিটিংটা একটা বড় বার্তা হিসেবে এটা আসতে পারে। যোগাযোগহীনতা, সমঝোতার অভাব কিংবা বোঝাপড়ার ঘাটতি আছে, এগুলি আসলে দূর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার একটা গঠনমূলক ভূমিকা পালন করবে এবং তারা এগুলিকে দূরত্ব কমায় আনার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যে প্রধান জনাব ইউনূস সাহেব গত 6 তারিখে যে বক্তব্য রেখেছেন, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেটাতে আমরা আসলে উদ্বিগ্ন হয়েছি। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য উভয় পক্ষ আসলে সম্মত হয়, তাহলে এটা জনগণের বিজয়ের পথকে উন্মুক্ত করবে। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং। বৈঠকের ইতিবাচক ফলাফল দেশের রাজনীতিতে স্বস্তির বাতাস এনে দেবে মনে করেন রাজনৈতিক নেতারা। আগামীকালকের বৈঠক একটা গুরুত্বপূর্ণ সুযোগ সরকারের দিক থেকেও আছে, বিএনপির দিক থেকেও আছে। এই সুযোগটা কোনো তরফ থেকেই এই সুযোগটা যাতে নষ্ট না হয়, এটা খুব যত্ন দিয়ে আমি মনে করি একেবারে পেশাদার দক্ষতা নিয়ে একটা জাতীয় কর্তব্য হিসাবে মানুষ যে গণতান্ত্রিক উত্তরণ দেখতে চায় এবারকার অভ্যুত্থানের ভেতর দিয়ে, সুতরাং সেরকম একটা ইতিবাচক ফলাফল দেখব। সেজন্য কিন্তু প্রধান স্টেক কিন্তু সরকারের। দুইটা পক্ষের মধ্যে যেহেতু দূরত্ব তৈরি হচ্ছে, এটা যে বসা যায় এবং বসে যে আসলে এটা সমাধান করা যায়, সেই ক্ষেত্রে আমরা মনে করব যে প্রথম আলোচনায় মানে পুরোপুরি ফল না আসলেও এটাকে আমরা ইতিবাচক ভাবেই দেখব। এটা অন্তত আলোচনার পথকে উন্মুক্ত করবে। দেশের জন্য ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে যেমন প্রয়োজন, তেমনি সেফ এক্সিটের জন্য অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনাও জরুরি বলে মনে করেন এই দুই নেতা। প্রশ্নবিদ্ধ না হয়, যাতে আবার বিচার আচারের সম্মুখীন না হতে হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ভবিষ্যতে যারা স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই, তিনি যে কোনো সময় ফিরতে পারেন। গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তারেক রহমান যখন চাইবেন তখনই দেশে ফিরতে পারবেন। পুশিন নিয়ে উপদেষ্টা বলেন, ভারত থেকে যাদেরকে পুশিন করা হচ্ছে তারা প্রপার চ্যানেলে আসছে না। ভারতে থাকা বাংলাদেশিদের অবশ্যই বাংলাদেশ নেবে, কিন্তু নিয়ম না মেনে ভারত তাদেরকে জঙ্গলের রাস্তায় ফেলে যাচ্ছে, যা অমানবিক। স্বরাষ্ট্র উপদেষ্টা কোভিড মহামারী ঠেকাতে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যেই কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যেই সময় উনি যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হইল প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি দেখায় না, ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। ঈদের ছুটি প্রায় শেষ। ঈদ উদযাপন শেষে জীবন জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তারা বলছেন, স্বস্তিতে ফেরার জন্য একটু আগে ভাগেই ঢাকায় চলে এসেছেন তারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষ হচ্ছে শনিবার। ছুটি শেষ না হতেই যানজট এড়াতে কর্মজীবীরা ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। একটু স্বস্তির যাত্রার জন্য অনেকেই ছুটি শেষ হওয়ার আগেই ঢাকায় ফিরেছেন। আগে বনলতা আসতে মোটামুটি 1টা বাজতো, 1টা পার হয়ে যেত। ওই জায়গাতে 12টা বাজে না, 12টার আগে বুঝলাম মোটামুটি 11:50 এখানে স্টেশনে ফিরছে। আমার মেয়ে বুয়েটে পড়ে, তার বান্ধবী সহ তাদের পৌঁছায় দিতে আসছি। ঈদের ছুটি শেষ হয়ে গেছে, আমি শনিবার থেকে তাদের ক্লাস। আগের বছর থেকে অনেক ভালো, এবং যদি বলি প্রত্যেকবারের থেকে অনেক সেফ আর টাইমলি। এদিকে বাসে করে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা যাত্রীরা বলছেন, ফেরার পথে পড়তে হয়নি যানজট কিংবা অতিরিক্ত দামে টিকিট কেনার ঝামেলায়।
না না ভাড়া ঠিক আছে। জামালপুরে গেছিলাম, বোনের বাড়িতে বেড়াতে গেছিলাম আর কি। এই তো এখান থেকে ঈদের ছুটি শেষ করে এখন আবার কর্মস্থলে চলে আসছে। টাঙ্গাইল থেকে। টাঙ্গাইলে কেন গিয়েছিলে? দাদুর বাড়ি। ঈদের ছুটিতে গিয়েছিলে? জি। টাঙ্গাইল গেছিলাম শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি থেকে আসছি। অনেক লোক ঢাকাতে আসতে আছে দেশে থেকে, হ্যাঁ, কোনো যানজট নাই রাস্তায়। তবে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক পরার নির্দেশনা থাকলেও তা মানছেন না অধিকাংশ মানুষ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। ঈদুল আজহা এবছর দেশে ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে, যা গত বছরের চেয়ে ১৩ লাখ কম। গত বছর ঈদুল আজহায় সারা দেশে মোট ১,৪,০৮,৯১৮টি গবাদি পশু কোরবানি হয়েছিল। এই তথ্য নিশ্চিত করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অধিদপ্তরটি জানায় এবছর ৩৩,১০,০০০-এর বেশি কোরবানির পশু অবিকৃত রয়ে গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবারে গরু, মহিষ ৪৭,০৫,১০৬টি, ছাগল ও ভেড়া ৪৪,৩০,৬৬৮টি এবং অন্যান্য প্রাণী ৯৬০টি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব মতে গত ৩ বছরের মধ্যে এবারই কম সংখ্যক পশু কোরবানি হয়েছে, যা বিগত করোনার সময় ২০২২ সালের চেয়েও কম। আর চামড়ার ভালো দাম পেতে ওয়েট ব্লুর পাশাপাশি কাঁচা চামড়াও রপ্তানির পরামর্শ অর্থনীতিবিদদের। উপরে নির্ভর করে চামড়ার মূল্য বৃদ্ধি সম্ভব না এবং এক্ষেত্রে অবশ্যই বাজারটি উন্মুক্ত করা দরকার। এবং আমরা মনে করি যে কাঁচা চামড়া বা ওয়েট ব্লু দুটোই আসলে রপ্তানির সুযোগ রয়েছে। তাতে আমাদের অভ্যন্তরীণ বাজারের ক্ষতি হবে না, বরঞ্চ চামড়ার উপযুক্ত ব্যবহার হবে, মূল্যের ক্ষেত্রেও সেটা এক ধরনের ত্বরণ সৃষ্টি করবে। গত বছরের বন্যায় যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএস এর বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার কুমিল্লা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা। জানান, নগরীর ধর্মপুরে খাদ্য গুদামের জলাবদ্ধতা ও কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। খাদ্য গুদাম ও রেকর্ড রুমের দালানগুলো ঠিক রাখতে কাজ করছে সরকার। এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে এ বিষয়ে দ্রুত কাজ করার কথাও জানান খাদ্য উপদেষ্টা। এ সময় জেলা প্রশাসক আমিরুল কায়সার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণে ফ্রান্সের নিসে চলছে জাতিসংঘ সমুদ্র সম্মেলন। সেখানকার চতুর্থ দিনের কার্যক্রম নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। নিজ শহরে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক সমুদ্র কনফারেন্স, যেটির এবার আয়োজন করেছেন ফ্রান্স এবং কোস্টারিকা। এবারের সম্মেলনের যে প্রথম দিন অর্থাৎ উদ্বোধন অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যে বিষয়টি বলেছেন যে সমুদ্র সম্পদ রক্ষায় সারা বিশ্বকে একত্রে কাজ করতে হবে এবং এ লক্ষ্যে তাদের বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। পরিবেশ বিজ্ঞানী, সমুদ্র বিজ্ঞানীরা তাদের যেই প্রতিবেদনটি উপস্থাপন করেছেন প্লেনারি মিটিং সহ অন্য যে মিটিংগুলোতে, সেখানে তারা সমুদ্রের যে পরিবেশ রক্ষা না করা, অতিরিক্ত মাছ না ধরা এবং জলবায়ু পরিবর্তন সহ নানা মাত্রিক যে বিষয়গুলি রয়েছে যে সমুদ্রের পরিবেশ ধ্বংস করে ফেলে, নষ্ট করে ফেলে, সেগুলোর উপর তারা গুরুত্ব দিয়েছেন এবং আগামীতে এই সমুদ্র সম্পদ বাঁচাতে বা সমুদ্র রক্ষায় সবাইকে এক কাতারে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পরিবেশ বিজ্ঞানীরা, সমুদ্র বিজ্ঞানীরা এবার এই কনফারেন্স থেকে এই আহ্বানটি জানিয়েছেন। ফ্রান্সের নিজ শহর থেকে ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন। প্রতিদিন বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1, কিন্তু তা মোকাবেলায় এখনো প্রস্তুত নয় রাজধানীর সরকারি হাসপাতালগুলো। কোভিডের লক্ষণ নিয়ে যারা পরীক্ষার জন্য আসছেন, টেস্টিং কিট না থাকায় তারা পরীক্ষা না করেই ফিরে যাচ্ছেন। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রয়োজনীয় সামগ্রী পেলেই শুরু করবেন কোভিড পরীক্ষা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিন বাড়ছে করোনার নতুন ভেরিয়েন্ট JN1-এ আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবারও এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল 10 জন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরকারের নানা উদ্যোগের গল্প শোনালেও বাস্তবতা ভিন্ন। নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র সোহরাওয়ার্দী হাসপাতালে নেই কোনো করোনা পরীক্ষার ব্যবস্থা। লক্ষণ নিয়ে যারাই আসছেন তাদের ফিরতে হচ্ছে পরীক্ষা না করেই। এই হাসপাতালে কোথাও করোনা টেস্টের কোনো জায়গা নাই,
মানে কোনো বুথ নাই। করোনা টেস্ট চালু হয় না ভাই? না না, কোনো চালু হয় না। কি কিট সংকটের কারণে? এটা আপনার পরিচালক জানবে, এটা আমাদের না। ওরা বললো যে না, এখানে এখনো করোনা টেস্ট শুরু হয়নি। হাসপাতালটির পরিচালক জানালেন, প্রয়োজনীয় সামগ্রী পেলেই করোনার রোগীর সার্বিক ব্যবস্থাপনা শুরু করবেন তারা। এটা আমরা আজকে কোভিড টেস্টের কিট পাবো। এটা আমরা আজকে বুথ স্থাপনের জন্য আমরা কলেজের সকল শিক্ষক সহ আমরা নিজেরা পরিদর্শন করে কোন জায়গাটা সুইটেবল হবে সাইট সিলেকশন করে দিয়েছি। আমাদের পিডব্লিউডি বুথ স্থাপন আজ এবং কালের মধ্যে করে দেবেন। আমরা আশা করছি যে আগামী সপ্তাহের প্রথম দিকে আমরা কোভিড টেস্টের স্যাম্পল নিতে পারবো। মাঝে তো কোভিড ছিল না, এখন হঠাৎ করে আবার আবির্ভাব হয়েছে। একটা স্ট্রাকচারাল প্রস্তুতি নিতেও কিন্তু একটু সময় লাগে, সেই সময়টুকু কিন্তু আমাদেরকে দিতে হবে, তাই না? এটা তো সায়েন্টিফিক ইস্যু। এখানে চাইলেও তো যে নাকের মধ্যে দিয়ে আমি স্যাম্পল নিতে পারবেন, তার জন্য একটা আলাদা স্থাপনা লাগবে, ম্যান পাওয়ার সেট করতে হবে, লজিস্টিক লাগবে, এভরিথিং। যেমন আজকে আমরা কিট পেয়ে যাব, আশা করছি যে আমরা আগামী সপ্তাহের শুরুর দিকেই আমরা স্যাম্পল নিয়ে আমরা করতে পারবো। ফলে এটা নিয়ে একটা বিষয় নতুনভাবে শুরু করতে তো একটু প্রবলেম হতেই পারে। একই পরিস্থিতি মিরপুরের লালকুঠির 200 শয্যা বিশিষ্ট মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতালের। প্রতিনিয়ত এখানে নানা ধরনের সার্জারি হলেও নেই করোনা পরীক্ষার ব্যবস্থা। হাসপাতালটির পরিচালক জানালেন, করোনা অতিমারিকালে সরকারের দেয়া যন্ত্রপাতি ফেরত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে টেস্ট কিটগুলো, আরটিপিসিআর মেশিন, এগুলোর নাই, এখন পর্যন্ত আসে নাই। আসলে ব্যবস্থা নেব। আর সার্বিকভাবে আমরা শনিবার থেকে এটা পুরোপুরি ওই করোনার যেন বিস্তৃত না হয়, এটা যেন না ছড়ায়, সেই ব্যবস্থাটা আমরাই করবো। স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিছু ডাক্তার এখানে পোস্টিং দেওয়া হয়েছিল, 30-40 জন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, মেডিসিন স্পেশালিস্ট, তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আসছিল তারা এগুলো নিয়ে গেছে, এখন নাই আর। রাজধানীর হাসপাতালগুলোতে দ্রুত টেস্টিং কিট সরবরাহের দাবি জানান ভুক্তভোগীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। তুচ্ছ ঘটনার জেরে নরসিংদীর বেলাবতে 2 দল গ্রামবাসী সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, পুলিশ সহ আহত হয়েছে অন্তত 10 জন। বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত দফায় দফায় চলে এই সংঘর্ষের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অংশ নেয় সেনাবাহিনী। নিহত সাইফুল মিয়া বেলাবো উপজেলার চর বেলাবো গ্রামের জীবন মিয়ার ছেলে। পুলিশ জানায়, মোটরসাইকেল ও ইজি বাইকের সাইড দেয়া নেয়াকে কেন্দ্র করে বেলাবো উপজেলার চর বেলাবো এবং মাটিয়াল পাড়ার 2 যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় তাদের মধ্যে মারামারি হলে 3 জন গুরুতর আহত হয়। এ ঘটনার জেরে সকাল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 দল গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। এতে পুলিশ সহ 2 পক্ষের অন্তত 10 জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই সাইফুল মিয়ার মৃত্যু হয়। আহত অন্যদের চিকিৎসা চলছে নরসিংদী সদর জেলা সহ বিভিন্ন হাসপাতালে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে 2 গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত 40 জন। উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করা হয়েছে। অন্যদের আটক অভিযান চলছে বলেও জানায় পুলিশ। তামাক থেকে সরে সে আধুনিক পদ্ধতিতে বিকল্প ফসল ও প্রাকৃতিকভাবে পশু প্রাণী প্রাণলন করে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছেন লালমনিরহাটের বহু কৃষক। এতে সহযোগিতা করছে সরকারি দপ্তর সহ উন্নয়ন সংস্থা ইএসডিও। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি বিধিনিষেধ শক্ত ও তামাক সমমানের বিকল্প ফসলের ন্যায্য দাম পেলে চিরতরে উত্তর থেকে হারিয়ে যাবে বিষে ভরা তামাক। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনাওয়াজ জনি। গাছে শশা, রসালো তরমুজ আর ঘর ভর্তি মুরগিতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন প্রান্তজনরা। লালমনিরহাটে তামাক চাষে নির্ভরশীল ছিলেন বহু কৃষক। তবে এখন পরিস্থিতি বদলে গেছে। তামাকের ক্ষতিকর প্রভাব ও শ্রম ঘনত্বের কারণে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন এর চাষ থেকে। কৃষকরা উন্নয়ন সংস্থা ও সরকারের সহায়তায় এখন চাষ করছেন তামাক সমমান মূল্যের বিকল্প ফসল। ইএসডিও সার দেশে, বীজ দেশে, পরিচর্যা করতেছে। এখন আমরা স্প্রে করতেছি যাতে ফুল ফল আটকানো যায়, পচন যাতে না ধরে। আমার ভাতিজা 1 একর জমির শশা কাটলো, আমরা তামাকের চেয়েও দেখি শশার লাভবান ভাতিজা বেশি করতেছে। তা আগামীতে আমরা তামাক চাষ না করি শশা কাটবো। 150 মুরগি দিয়ে শুরু করলাম, তা মোটামুটি আল্লাহর রহমতে এখন তো ভালো 1200 মুরগি হয়ে গেছে অলরেডি চাষ করতেছি।
মুরগিগুলো মানে এগুলো মুরগি তো মাংসও ভালো, স্বাদও ভালো এবং আয়ও ভালো। এখন আল্লাহর রহমতে মোটামুটি খুব ভালোই চলছি। তামাক চাষে অনেক রোগ বিধি আমাদের সৃষ্টি হয়। কৃষকরা বলছেন আগে তামাক চাষ লাভ হলেও খরচও বেশি, আছে স্বাস্থ্য ঝুঁকি। এখন আধুনিক প্রযুক্তিতে মরিচ, টমেটো, করলা চাষ করছেন। পাশাপাশি শুরু করেছেন গরু, ছাগল, হাঁস, মুরগি পালন। সংশ্লিষ্ট বলছেন জিও এনজিওর মেলবন্ধনে কৃষকদের প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার উদ্যোগ চলমান রয়েছে। বর্তমানে যে ক্রপিং প্যাটার্নটা আছে তার পরিবর্তন এবং পাশাপাশি ক্রপ ডাইভার্সিফিকেশন এর মাধ্যমে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন এর মাধ্যমে এবং বহুমুখী আয়ের উৎস যেমন মুরগি পালন, হাঁস পালন এবং গরু পালন এবং গরু মোটাতাজাকরণের মাধ্যমে আমরা বহুল অংশে অনেক অংশে তামাককে কমিয়ে আনতে পারি। আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি, এটা কিন্তু আমরা বসে নেই। কিন্তু বিষয়টা হলো যেহেতু আমাদের কোনো লিগাল কোনো ফ্রেমওয়ার্ক নেই বা লিগাল কোনো আমার সাপোর্ট নেই যে আমি এটা তামাকটা নিষিদ্ধ করব বা তামাকে যে আবাদটা বন্ধ করবো, এর কোনো আইনগত আমাদের কোনো সাপোর্ট নেই। সুতরাং সেক্ষেত্রে আমরা আমাদের করণীয় শুধু কৃষকদেরকে মোটিভেট করা। তামাক থেকে সরে এসে বিকল্প পথে বদলে যাচ্ছে জেলা সদর ও আদিতমারী উপজেলার 400 কৃষকের জীবনচিত্র। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, আদিতমারী, লালমনিরহাট। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হয়ে 242 আরোহীর সবাই নিহত। নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের শোক বার্তা। আজ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ রিজভির। 3 বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য। চামড়ার ভালো দাম পেতে কাঁচা চামড়া রপ্তানির পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।